দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আমরা কথা বলে থাকি দিনের হাল হকিকত, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ নানা বিষয়ে। আজকেও তার ব্যতিক্রম। আজ আপনাদের সঙ্গে আছেন মাহফুজ বিশ্ব, আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ আপা, ধন্যবাদ ও স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন ডক্টর রেজাউল করিম, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামাতে ইসলামের এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি। ডক্টর রেজাউল, আপনাকেও স্বাগত ও ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকেও স্বাগত ধন্যবাদ। আমরা শামা ওবায়দ আপা, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা সংলাপ শেষ হলো, প্রধান উপদেষ্টার সঙ্গে আপনারা দেখা করলেন সবশেষ 3 দিন বা 4 দিন আগে, এবং দেখা করে এসেও বিএনপি আসলে সম্ভবত নির্বাচনে একটা সুনির্দিষ্ট রূপরেখা চায়, যেটা বিএনপি বলছে পাচ্ছে না, যে কারণে মহাসচিব বলছেন আপনারা অসন্তুষ্ট। প্রশ্নটা হচ্ছে যে ধরেন প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর অথবা জুনের 30, 2025, আগামী বছর 2026। এই জায়গায় আসলে বিএনপির সঙ্গে গ্যাপটা কোথায়, বা নির্বাচনটা আপনারা আসলে কবে চাচ্ছেন? ধন্যবাদ মাহফুজ, আর ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দকে। এখানে গ্যাপ অতটা নাই। গ্যাপটা হচ্ছে যে নির্বাচন আমরা সকলেই চাই, সেটা তো আমার মনে হয় একটা ঐক্যমত আছে। হ্যাঁ, একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ দেখতে চায়। সে ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মতানৈক্য নেই। প্রধান উপদেষ্টা যেটা বিএনপিকে বলেছে যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো একটা সময় বিএনপি যেটা চাচ্ছে, বা আমি মনে করি আরও অনেক রাজনৈতিক দল যারা আছে এবং জনগণ আরও সুনির্দিষ্ট একটা ডেট চায়। শুধু জনগণ, বাংলাদেশের জনগণ শুধু চায় না, আমাদের দেশের বাইরে যারা বাংলাদেশের সাথে কাজ করে, আমাদের যারা ইনভেস্টররা আছে, আমাদের যারা ট্রেড পার্টনাররা আছে, ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, তারাও কিন্তু একটা মোটামুটি একটা টেন্টেটিভ একটা ডেট চায়। আচ্ছা, উনি ফেব্রুয়ারি বলুক সেটা মার্চে হবে, জানুয়ারি বলুক সেটা ফেব্রুয়ারিতে হবে, ডিসেম্বর বলুক সেটা জানুয়ারিতে হবে, বাট একটা ডেট তো ওনাদের থাকতে হবে। এটা আরেকটা জিনিস যেটা প্রমাণ করে যে যেহেতু ওনারা একটা স্পেসিফিক ডেট দিতে পারছে না, তার মানে হচ্ছে সংস্কারের যে কাজগুলো শুরু করেছে কমিশন, সেই সংস্কারেরও কোনো রোড ম্যাপ আছে নাকি, এটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করে। কারণ কিছু সংস্কার নির্বাচনের আগে, একটি ভালো নির্বাচনের জন্য কিছু সংস্কার তো অবশ্যই প্রয়োজন, যেটা হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন, জনপ্রশাসন, বিচার বিভাগ, বিভিন্ন শাসন, এই সংস্কারগুলা, কিছু কিছু সংস্কার, আইন, সব কিছুই কিন্তু নির্বাচনের আগে করার প্রয়োজন। এইগুলো তারা কখন করবে সেটা রোডম্যাপও কিন্তু তাদের মধ্যে নাই। এবং উপদেষ্টাদের মধ্যে একটা ঐক্য আছে নাকি ইলেকশনের ব্যাপারে, ইলেকশনের ডেটের ব্যাপারে, সেটাও জনগণের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে। কারণ উপদেষ্টারা গত 6 মাসে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা কিন্তু কনসিস্টেন্টলি মোটামুটি একই কথা বলে যাচ্ছেন, কিন্তু ওনার যে চারপাশে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন। মানে কি যায় আছে তারা বলে, মানে প্রধান উপদেষ্টার কথাটাই তো ধর্তব্য হওয়া উচিত। প্রধান উপদেষ্টার কথা ধর্তব্য হওয়া উচিত, বাট হি ইজ অলওয়েজ, মানে যেটা হয়, কারণ ওনারা তো ইন্টারিম গভর্নমেন্ট, বাই ডেফিনেশন তারা ট্রানজিশনাল গভর্নমেন্ট, তো প্রধান উপদেষ্টা ন্যাচারালি ওনার চারপাশে লোকজনের উপর নির্ভর করেন, ওনার উপদেষ্টাদের উপর, মণ্ডলীর উপর নির্ভর করেন, ওনাকে যারা উপদেশ দেন তাদের উপর নির্ভর করেন। এবং অনেক সময় এই যে একটা মানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে, কারণ এখানে যারা কিছুদিন আগে পর্যন্ত, 1 মাস আগে পর্যন্ত উপদেষ্টা ছিলেন, তারা এখন নতুন দল বানিয়েছেন।
একটা, ঠিক আছে? নতুন দল বানানো তো উই অলওয়েজ ওয়েলকাম ইট, অবশ্যই তারা নতুন দল বানাতেই পারে যে কেউ, কিন্তু এখানে না ওনারাও একটা রিউমার আছে বাজারে যে নতুন দল হয়েছে সেই নতুন দলটা সামহাও এই ইন্টারিম গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, বিএনপি চায় এই ধোঁয়াশাটা দূর হয়ে যাক। আপা 5 আগস্টের পরের দিন থেকেই কিন্তু বিএনপি নির্বাচনের কথা বলছে। আপনার কখনো যৌক্তিক সময় বলেছেন, কখনো 3 মাস সময় বলেছেন, এখন এসে আজকে জনাব আপনাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এবং ডিসেম্বরের পরে নির্বাচন না হলে অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি খারাপ হবে। তাই যদি হয় তাহলে এই নির্বাচন নিয়ে মানে বিএনপিকে একটু বেশি ব্যস্ততা দেখাচ্ছে। আমি আরো ক্লিয়ার করে বলি, আমরা গত 14 বছর ধরে 15 বছর ধরে নির্বাচনের কথা বলতেছি, এটা অগস্টের 5 তারিখে নতুন করে বলতেছি না ভাই, আমরা তো আগের থেকেই বলতেছি। উই আর দ্য ওয়ান 2018 সালে মাইর খাইছি, ক্যান্ডিডেটরা মাইর খেয়েছে ইলেকশনে। হ্যাঁ, হাবিবুর রহমান, গয়েশ্বরচন্দ্র রায়, আমি নিজে অ্যাসল্ট হয়েছে, আমার গাড়ি বহর অ্যাসল্ট হয়েছে, বহুবার এটা তো দেখা ভাই, রাতের ভোট হয়েছে। 2014 সালে বিনা ভোটে নির্বাচন দেখছি আমরা। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচনে অনেক মানে আপনি যদি ডিটেলসে যান এটা কোয়েশ্চেনেবল। তো আপনার এখন আমরা তো নির্বাচন, একটা ভালো নির্বাচন প্রক্রিয়া হতে হবে, ভোটাধিকার ঠিক করতে হবে, গণতন্ত্র আনতে হবে, সেটা তো 15 বছর ধরে বলে আসছে। অগস্টের 5 তারিখের পরে নতুন করে বলাটা আপনি কেন ধরছেন? এটা আমরা বলে আসতেছি বহুদিন ধরে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি ভালো নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রক্রিয়ার একটি প্রধান মৌলিক একটা সংস্কার। কারণ এই নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকতো, হাসিনাও এত স্বৈরাচার হতো না, ফ্যাসিবাদও আসতো না, এত লোক মারাও যেত না। এটা তো বাস্তব, এটা তো আমার চোখের সামনে দেখা। আমাদের এত ছেলেগুলো প্রাণ যেত না, এত বাচ্চাগুলো প্রাণ যেত না যদি আমাদের গণতন্ত্র ঠিক থাকতো, আমাদের নির্বাচন ব্যবস্থা ঠিক থাকতো। তো নির্বাচন হওয়াটা তো একটা মৌলিক সংস্কার। একদম পরিষ্কার। আমি একটু ডক্টর রেজাউল করিম আপনার কাছে আসতে চাই। জামাতও নির্বাচন চাই এবং ধরেন বিএনপি যেরকম 15 বছর 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, জামাতও একই মাত্রার বা তার চেয়ে হয়তো সংখ্যায় কম হতে পারে, কিন্তু হয়তো মানের দিক দিয়ে নির্যাতনের মাত্রা জামাতের উপরে কোনো অংশে কম ছিল না। কিন্তু জামাতকে নির্বাচন নিয়ে রেজাউল ভাই খানিকটা কনফিউজড। কেন বলছি? কারণ বিএনপি চেয়ারপারসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে দলের আমির ডক্টর শফিকুর রহমান দেখা করার পরে বললেন যে তিনি রোজার আগে নির্বাচন চান, তার মানে 17 ফেব্রুয়ারি মাঝের আগে নির্বাচন চান। একদিন পরে আবার তিনি কুড়িগ্রাম গিয়ে বললেন যে 3টা শর্ত আছে। ফলে জামাতের আসলে অগ্রাধিকার কি এখন? সংস্কার, বিচার, নির্বাচন, 3টাই, নাকি বিএনপি যেরকম বলছে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, বাকি কাজকর্মগুলো করবে, এখন নির্বাচনটাই প্রধান? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞ প্রিয় সঞ্চালক এবং আমার সহ আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল এবং আমাদের দলের মধ্যে আছে গণতন্ত্র। আমরা বরাবরই সকল নির্বাচনেই বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এটা খুবই পরিষ্কার যে আমরা বর্তমান যেই ব্যবস্থা, অর্থাৎ যে নির্বাচনের দাবিটা সর্বত্র, গত 15 বছর দেখেন আমাদের কিন্তু আমরা নির্বাচনে ভোটে কেউ অংশগ্রহণ করতে পারিনি। সুতরাং বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত সকল জনগণের আকাঙ্ক্ষা এখন একটাই, সেটি হচ্ছে নির্বাচন দিতে হবে, কারণ আমরা ভোট দিতে পারিনি। আর ভোট না হওয়ার কারণে, রাতে হওয়ার কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। একদিকে আমরা বলতে পারি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। আমরা আমাদের নেতৃবৃন্দকে হারিয়েছি, আয়নাগর, গুম খুনের শিকার হয়েছে। এর মধ্য দিয়ে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, আমাদের যাই কথাটি হচ্ছে যে বিগত এখানে যে নির্বাচনগুলো হয়েছে, রাতে হয়েছে, দিনে হয়েছে, আমির নির্বাচন হয়েছে, দেখুন জামাত ইসলামী কেন সংস্কারটাকে জোর দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কেন বলছে যে বিচার হতে হবে। অর্থাৎ যারা এই খুন খারাপি করেছে, এই দেশের যে অন্যায় অবিচার করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এটা আমার মনে হয় আমরা কেউই দ্বিমত নাই আমাদের। আজকে আমরা সবাই বলছি এবং আমরা একবারে খুবই দিবালোকের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই ফ্যাসিবাদের দোসররা যারা রাত্রে ভোট করেছে তারা কিন্তু এখন প্রশাসনে আছে। সুতরাং আমি আর আপু, সুলতান ভাই আমরা ইলেকশনে চলে যাব, নাসির ভাই, কিন্তু
এরাই কিন্তু ইলেকশন করবে। তাহলে আপনি কি বলতে পারেন যে আসলেই ওই রকম একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে? সুতরাং আমরা মনে করি যে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং শহীদের মায়েদের যে কান্না 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যেটা শুরু হয়েছে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, সেই জায়গার এটার বিচার অবশ্যই হতে হবে। আমার মনে হয় এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। বিচারটা নির্বাচন আগে হতে হবে। নির্বাচন আগ আর পর বলতে কিছু নেই, বিচার তো হবেই। অবশ্যই বিচার গঠন হয়েছে, সেটি কাজ চলছে। বিচার নিয়ে আপনার সংশয় আছে কোনো? না, আমাদের সংশয়ের মানুষের প্রত্যাশার জায়গা, কারণ জনগণকে দেখাতে হবে। এই যে আজকের অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, এখন কিন্তু এই ভোট হওয়ার কথা ছিল না, আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা তো যেভাবেই হোক আবার আওয়ামী লীগ এসে গেছে, তারা তো 41 পর্যন্ত ডিজাইন করেছে। সুতরাং এই যে আমাদের রাজনৈতিক দল সবাই মিলে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যে আমরা বিজয়টা অর্জন করেছি, সুতরাং এই জায়গায় তো সবার প্রত্যাশার জায়গায় নির্বাচন। কিন্তু সেটা যদি আপনি এরকম করেন যেন তেন একটা নির্বাচন, সেটা যদি ওই ফ্যাসিবাদের দোসররাই আবার মতো করে, সেটা যদি সংস্কার ছাড়াই আবার যদি ওই পুলিশকে দিয়ে হয়, তাহলে আমরা মনে করি রেজল ভাই ধরেন নির্বাচন জাতির প্রত্যাশা। রেজল ভাই নির্বাচন তো ধরেন করেন বেসিক্যালি ডিসি এবং এসপি, ফলে এখন যারা ডিসি আছেন বা যে ব্যাচটা ডিসি হবেন, এরা চাকরি থেকে যেতে আরো 15 বছর লাগবে। পরের যারা ডিসি হবেন তারা আওয়ামী লীগের সময়েই চাকরিতে আসা, সেই গঞ্জা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে আসা। তাহলে আপনি কোন ডিসি কোন প্রশাসন দিয়ে নির্বাচন করবেন? সেই রকম সংস্কার করতে গেলে আপনার কত বছর সময় লাগবে? আপনি দেখুন, যারা এই সমস্ত অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল তারা কিন্তু প্রশাসনের বিভিন্ন যন্ত্রে কিন্তু এখনো বসা আছে, বিভিন্ন জায়গায় আছে। এবং ডিসিকে সকালে এই গভর্নমেন্ট অর্ডার করেছে, বিকালে যখন তার ব্যাপারে ফ্যাসিবাদের রিপোর্ট আসছে যে এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তখন গভর্নমেন্ট সেটাকে চেঞ্জ করে ফেলছে। অর্থাৎ আপু যেটা বলেছে, গভর্নমেন্টের মধ্যে একটা আনরেস্ট সিচুয়েশন আছে এবং সমন্বয়হীনতা আছে এবং অনেকগুলো আনস্কিল, আমরা বলবো যে অনেকগুলো ব্যক্তি এখানে কিন্তু আছে যারা আসলে একটা গভর্নমেন্ট চালানোর জন্য যতটুকু তাদেরকে ক্যাপাসিটি দরকার তাদের এই জায়গার ঘাটতি আছে। সুতরাং আমরা মনে করি একটি নির্বাচনের জন্য অবশ্যই এই সংস্কার, বিচার, এবং আমরা এর সাথে এটাও মনে করি যে আমাদের আমির জামাত যেটা বলেছেন যে নির্বাচন আপনার রামাদানের আগে, আমরা মনে করি পসিবল। এবং আমরা এটাও মনে করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায় তাহলে নির্বাচন আরও আগেও সম্ভব। কিন্তু যেই গতি আমরা লক্ষ্য করছি, এই গতিতে সেটা কোথায় গিয়ে ঠেকবে অলমাইটি নোজ দেবে। জি জি, নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। ভোট আসলে কবে হবে? অনেকে মনে করেন এই ভোট পিছাতে চাই আপনার দল অর্থাৎ এনসিপি, এবং তার অনেকগুলো ক্রাইটেরিয়া বা লক্ষণ বা অনেক আলাপ আলোচনা। তার একটা আলাপ আলোচনা হলো যে আপনার দলের এখনো নিবন্ধন হয়নি এবং আজকে আপনার নিবন্ধনের সময়সীমা 3 মাস বাড়ানোর আবেদন করেছিলেন, সেটা জুন 22 পর্যন্ত বেড়েছে, মানে 2 মাস বেড়েছে। তা আপনার তো নিবন্ধন আপনাকে নিতেই হবে নির্বাচন করতে গেলে। আপনি যদি জুনের লাস্ট সপ্তাহে গিয়ে নিবন্ধন নেন, তারপর নির্বাচনের নানান প্রস্তুতি, সেখান থেকেই সংশয়টা হচ্ছে আসলে বিএনপি মনে করে যে ডিসেম্বরে হয়তো আপনার নির্বাচন চানই না এবং আপনারা আসলেও চান না, সেটা পরিষ্কার করছেন। এখন প্রশ্ন হচ্ছে দল নিবন্ধনের জন্য এতদিন সময়সীমার ভিতরে আপনারা নিবন্ধন করলেন না কেন? অথবা যে আপনারা চাইলেন আর সময় বেড়ে গেল, এইটা এনসিপির প্রতি কোনোভাবে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কিনা? কারণ প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বাই ছাত্রদের দ্বারা যখন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, এবং নিঃসন্দেহে এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারাই অগ্রসৈনিক ছিলেন। ধন্যবাদ মিশু ভাই। দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, এবং যারা আহত শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে আমি আমার কথা শুরু করছি। প্রথমত, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছি এবং এই কথায় তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানিক কায়দায় চলবে। এখানে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সাংবিধানিক প্রতিষ্ঠান চলা উচিত নয়। ফলত সেখানে আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম, এর মধ্যে অন্যতম একটি দাবি ছিল যারা ইলেকশন কমিশনে পেপার জমা দিবে তারা যাতে সশরীরে উপস্থিত হয়, যেটা আমরা গত কয়েক দশক ধরে দেখে আসছি। এখানে অনেক হেরফের ঘটেছে। আমরা আরও দাবি জানিয়েছিলাম যে গত 3টি ইলেকশনে যারা প্রার্থী ছিল সেই প্রার্থীগুলোর সম্পর্কে ইনভেস্টিগেট করার জন্য, এবং নির্বাচন কমিশনের বড় একটা ভূমিকা ছিল ভোট জালিয়াতি বা চুরির মাধ্যমে। যে কর্মকর্তা কর্মচারী এবং প্রাতিষ্ঠানিক দায় হিসাবে তারা সেটা এড়াতে পারে না, সেই জায়গাটা আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, এবং দ্রুত যারা এই বিষয়ের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা বিচারের আওতায় দাবি জানিয়েছি। আচরণবিধি এবং অর্থ ব্যয়ের যে নির্বাচন বিধিগুলো রয়েছে সেগুলো পরিবর্তনের কথা বলেছি।
মোটা দাগে আমরা অনেকগুলো সংস্কার বিষয়ক কথা তাদের সাথে বলেছি এবং যেগুলো বিধির মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। আমরা দেখেছি যে ভবিষ্যতে যদি আমরা ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, সেই ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন বড় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই ফ্যাক্টরের জায়গায় আমরা সেই ফ্যাক্টরকে কীভাবে একটি সাংবিধানিক জায়গায় নতুনভাবে পরিবর্তন করা যায় সেই জায়গায় আমরা গিয়েছি এবং আমরা সেখানেও তাদের কাছে একটি রিকোয়েস্ট রেখেছিলাম। আমরা একটি নবীনতম দল, এই দলটির সবেমাত্র শুরু হয়েছে। আমরা রমজান এসেছিল, ঈদের একটা ফুর্তি ছিল, বাংলাদেশের বড় একটা বিগেস্ট ফেস্টিভ্যাল হলো রমজান। আমরা রমজানে শহীদ ফ্যামিলি অথবা অনেকের সাথে ইফতার করেছি এবং তাদের বাসায় গিয়েছি। আমরা একটু ব্যস্ত ছিলাম, যদি সময় বাড়ানো যায় বা কনসিডার করা যায় এটা আমাদের জন্য বড় একটা হেল্পফুল জায়গা হবে। আমরা সেই জায়গায় কথা বলেছিলাম তারা, এবং আগে আমরা একটা চিঠি দিয়েছিলাম, তারা সেই জায়গায় শুনেছে এবং কথা বলেছে। এবং সেটা ইতিমধ্যে আমি একটু যোগ করতে চাই, অনেকগুলো নির্বাচন সিএসি যে কথাটা বলেছিলেন, অনেকগুলো দলেই নিবন্ধন প্রক্রিয়ার জন্য আবেদন করেছে এবং যারা আবেদন করেছে অনেকে কোর্টের মাধ্যমেও তাদের আনলিমিটেড সময় তারা পেয়েছে। তো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোর্টের মাধ্যমে যখন আনলিমিটেড সময় পাচ্ছে তারা ইউ হ্যাভ অপশন, গিভ আস এ অপশন, আমরা ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চাই। সো আমরা কেন ডেমোক্রেটিক প্রক্রিয়ার কথা বলেছি সেখানে আমরা বলেছি যে আমরা বর্তমান যে আপকামিং ইলেকশনটা আছে সেখানে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে না যেতে পারি আরও হানাহানি রক্তপাতটা অনেক বেশি হবে। সেই ক্যাজুয়ালিটিসগুলো এড়ানোর জন্যই কিন্তু আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলাম। এবং আপনাকে যদি স্মরণ করিয়ে দিই, 4 তারিখে যখন শাহবাগে অনেকে ঘোষণা দিয়েছিল যে আমরা একটি ওয়ার জোনের দিকে ধাবিত হচ্ছিলাম, সিভিল ওয়ারের দিকে, সেটা থেকে সরে আসে কিন্তু আমরা 5 তারিখে ছাত্র জনতার একটি সরকারের দিকে এবং সেনা শাসন যে আমরা মানব না সেটাও বলেছিলাম। এবং সেই জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ার যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ জায়গায় ছাড় দিয়ে পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়েছে এবং সেখানে আমাদেরকে অনেকেই বলেছিল যে বৈপ্লবিক পরিস্থিতি আছে কিনা, বিপ্লবী সরকার গঠন করা যায় না। আমরা সার্বিক অবস্থা বিবেচনা করে যাতে সব কিছু বাংলাদেশের একটা স্টেবল জায়গা থাকে সবগুলো আয়োজন আমরা সম্পূর্ণ করেছি। আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট অংশগ্রহণ বা ভোট দেওয়া শুধু একটি কাজ না, ভোট দেওয়ার প্রসেসটা ঠিক করা, ভোট কোন প্রার্থীকে দিচ্ছি, এটা কি দুর্বৃত্তায়নকে আমি ভোট দিচ্ছি নাকি সমাজের যারা আলেম আছে, সমাজের যারা সাধারণ শ্রেণীর মানুষ আছে তাদেরও অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে কিনা সেই বিষয়টি লক্ষণীয়। আমরা 71-এর পরে 72 সালে যেটা দেখেছিলাম, একজন মসজিদের ইমাম, আলেম, সাধারণ কৃষক তারা কিন্তু সংসদে অংশগ্রহণ করেছিলাম, সেই ব্যবস্থাটা আমাদের মধ্যে নাই। আমরা সেখানে তাদেরকে বলেছিলাম যে দলীয় যে কৃষ্টি কালচারগুলো রয়েছে সেগুলো যদি পরিবর্তন করা যায়, সেই বিষয়ে যদি আপনারা কোনো কিছু পদক্ষেপ নেন। তো সামগ্রিক যে বিষয়গুলো বলেছে এগুলোর জন্যই কিন্তু আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা তাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম নির্বাচন এবং 2022-এর যে সার্চ কমিটির প্রক্রিয়া আমরা সেটারও বিরোধিতা করেছি এবং তাদের যে নিয়োগটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল এটা সবগুলো রাজনৈতিক দল খুব ভালোভাবে জানে এবং আমরা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করি নাই। আমরা বলেছি সংস্কারের মধ্য দিয়ে যদি একটি ইলেক্টেড সার্চ কমিটির মধ্যে যদি একটা বডি না হয় তাহলে একটা ফাংশনারি ওয়েতে কাজ হবে না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন ওয়েতে এই ব্যক্তিদেরকে নামগুলো জমা দিয়েছে এবং সেখানে হয়েছে। এটা হলো আমরা আসলে মানে ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি যেটা আপনার কথাতে এসেছে, রাজনীতিতে যখন আমরা একটা ভিতরে গোল টেবিলে বসি তো বাহিরে এসে মিডিয়াতে আমরা আরেক ধরনের কথা বলি। তো আমি একজন সিনিয়র বর্ষিয়ান রাজনীতিবিদকে জিজ্ঞেস করলাম যে ভিতরে এক ধরনের কথা হলো, বাহিরে মিডিয়াতে আপনি আরেকটা কথা বলতেছেন। তো উনি আমাকে একটা কথা বললো, এটাই হলো রাজনীতি, এটা যত দ্রুত বুঝবা তাহলে তুমি রাজনীতিতে তত শাইন করতে পারবা। তো আমরা তো আসলে এই সময়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় থাকি, মানুষ রক্ত দিয়েছিল, ওই ইমোশনটা আমাদের কাছে থাকে, ফলে তো ভিতরের কথা বাহিরের কথা আমরা অত বেশি ডিফারেন্সিয়েট করি না। আমি আমার মনে হয় স্পষ্ট করতে পেরেছি যে কি পরিপ্রেক্ষিতে আমরা গিয়েছিলাম। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই ধরেন আপনি বলছিলেন যে এবার আপনি নিবন্ধনটাই সময় মতো করতে পারেননি কারণ রোজা গেল, এই সময় নানান ধরনের কর্মকাণ্ড। বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তার সম্ভবত একটা বড় যুক্তি হচ্ছে ডিসেম্বরের পরে নতুন একটা যদি সরকার আসে তাকে এসেই শুরুতে একটা রমজান ফেস করতে হবে। আমাদেরকে রমজান মানে দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা, মানুষের যাতায়াত অনেক কঠিন ফেব্রুয়ারি, যে কারণে বিএনপি ডিসেম্বরের সম্ভবত নির্বাচন চায়। এখন কোনো কারণে যদি ডিসেম্বর নির্বাচন না হয়, জানুয়ারিতে একটা নতুন সরকার এসে এই প্রশাসন, বাজার ব্যবস্থাপনা, অর্থনীতি সামাল দিতে পারবে কিনা? তারপর পরেই ঈদুল আজহার একটা ধাক্কা আছে, নানান আয়োজন থাকে, ফলে সেটা করতে করতে কোনো রকমের নির্বাচন জুনে যদি চলে যায়, বর্ষা, খারাপ আবহাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে, তাহলে কি টেনে পরের বছর পর্যন্ত যায় কিনা? এবং এই আশঙ্কাগুলোর সাথে আপনারাও খানিকটা একমত কিনা? আপনারা আসলে নির্বাচনটা কবে চান একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে সব আলোচনা সংসদ নির্বাচন নিয়ে হচ্ছে, ইনক্লুডিং সিইসি, চিফ অ্যাডভাইজার, সেনাপ্রধান,
একমাত্র এনসিপি বলছে গণপরিষদ নির্বাচনের কথা। ফলে এইটা কি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনা, নতুন বিতর্কের সূত্রপাত করে কিনা পাটোয়ারি, সেই প্রশ্নের উত্তর শুনবো আপনার কাছে বিরতির পরে। দর্শক স্বাগত আরেকবার। নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলছি আমরা, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। আপনারা আসলে এই গণপরিষদ সংসদ নির্বাচন, এই বিতর্ক, নির্বাচনের সময় নিয়ে বিতর্ক, এই আলোচনাগুলো কেন উঠতেছে? আপনি যদি মানে আমি শুরুতে একটা প্রশ্ন করি যে এখনও যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে, তাহলে সেখানে পাবেন কিন্তু শেখ মুজিবুর রহমান, বাই লিগ্যাল ফরম্যাটে আমি বলতেছি। বাট পলিটিক্যাল পার্টিসগুলো আবেগ বা ইমোশনের জায়গায় অনেকে অনেক নাম ব্যবহার করে, বাট স্টিল দ্যাট ইফ ইউ গো টু দ্য গভর্নমেন্ট অফিস, সেখানে হলো ছবি রাখা এখনও কিন্তু বাধ্যতামূলক, এখনও কিন্তু লিগ্যাল জায়গাটা চেঞ্জ হয় নাই। এবং আপনি সংবিধানের যে পঞ্চম যে সংশোধনী হলো 75-এর পরে, একটা সুযোগ এসেছিল আমাদের সামনে বা বিভিন্ন দলের সামনে, সেই জায়গাটা আমরা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য থেকে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে মনে করেছিলাম যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব। কিন্তু 75 থেকে এ পর্যন্ত অনেকগুলো বছর কেটে গিয়েছে, আমাদের সামনে অসংখ্য অ্যামেন্ডমেন্টের আমরা দেখেছি, কিন্তু এর মধ্য দিয়ে বাংলাদেশের কোনো মৌলিক জায়গা পরিবর্তন হয় নাই এবং এটা কোনো সাস্টেইনেবল কোনো সিচুয়েশনে ছিল না। তো ফলত আমরা যেমন বলেছিলাম মূলনীতির ক্ষেত্র, এটা দলীয় মূলনীতি, যে কোনো দল যখনই ইচ্ছা তখন হলো লাগিয়ে দেয়। এটা কখনো যে দল পাওয়ারে থাকে, যার সক্ষমতা থাকে, সে এই জিনিসটা করে। এখন বর্তমানে যে সংস্কারের যে বিষয়গুলো এসেছে, সেখানে মৌলিক জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে না পারি শাসনতান্ত্রিক কাঠামোতে, তাহলে সাংবিধানিক যত প্রতিষ্ঠান আছে, ধরেন আপনার নির্বাচন কমিশন আছে, জনপ্রশাসন আছে, বিচারালয় আছে, কোথাও কিন্তু বড় আপনি পরিবর্তন সাধন করতে পারবেন না। তো সেই জায়গাতে আমরা মনে করি একটা সাস্টেইনেবল এবং যেটার দিয়ে আসলে বাংলাদেশের নতুন কিছু পরিবর্তন করা সম্ভব, সেটা করতে হবে। আর সেটা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, সেটার জন্য পুরো ওয়ার্ল্ডে স্বীকৃত একটি প্রক্রিয়া হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্য দিয়ে যদি আমরা 90-এর পরবর্তীতে সময়ে যেতে পারতাম, তাহলে হয়তো বা গত 15 বছর আমরা এই সাফারিংসের মধ্য দিয়ে যেতে হতো না। তো ফলত আমাদের সামনে তো এক্সপিরিয়েন্সগুলো আছে, 75-এর পর একটা এক্সপিরিয়েন্স আছে, দুইটা সেনা শাসন গেল, তারপরে গণতান্ত্রিক সরকার আসলো, এরপরে লগি বৈঠার আন্দোলন হলো, তারপরে আবার শেখ হাসিনার ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম। তো আমাদের সামনে সকল উদাহরণগুলো থাকা সত্ত্বেও কেন আমরা পিছনে ফিরে যেতে চাই? তো সেই জায়গা থেকে আমাদের তরুণদের সামনে একটি কোশ্চেন এসেছে, তাহলে আমরা কোথায় যাব আসলে? যদি আমরা সামনে বাড়তে চাই, তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অতীব জরুরি। এই গণপরিষদের মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে পরিবর্তন সম্ভব। এবং আমরা মনে করি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেতে পারবো। নেপাল ফার্স্ট টাইম তারা ফেল করেছে, সেকেন্ড টাইমে তারা গিয়েছে, সাকসেস হয়েছে। অনেক দেশ আছে যারা ফেল করেছে, চিলি কিন্তু ফেল করেছে, বা অনেক দেশ আছে যারা এটা নিয়ে কয়েকবার পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। তো আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশকে আসলে যদি পরিবর্তন করতে হয় এবং আসলে যদি সংস্কারের চাওয়া থাকে কারো, আমরা মনে করি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্য দিয়ে হবে। এটা ওয়ার্ল্ড স্বীকৃত একটা সিস্টেম, এটা নতুন কোনো কিছু নাই, এটা হলো সর্বস্বীকৃত একটি প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার মধ্যে কি সমস্যা? দ্রুত করলে তো কোনো সমস্যা নাই। আমরা তো বলি যে যারা জীবন দিয়েছিল গত 15 বছরে এবং যারা মাঠে নেমেছিল, তারা কিন্তু গত 15 বছরে ভোট দিতে পারে নাই। তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, এই ক্ষোভ থেকে কিন্তু অগ্নিস্ফুলিঙ্গটা অনেক বিচ্ছুরিত হয়েছিল এবং মানুষ দেখেছিল অনেক জায়গায় নির্যাতনের শিকার হয়েছিল। ফলত তাদের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য অতীব একটা আবেগ ছিল, সে আবেগটা থেকে হয়েছিল। আমরাও চাই দ্রুত নির্বাচনটা হোক, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত যেতে হবে। এখন ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে আপনি যদি অনলি ভোটটা অ্যাড করে দেন, আমি মনে করি এটা হিপোক্রেসি। কারণ আপনি জীবন দেওয়ার কথা বলছেন, ধরেন বিএনপির যত নেতাকর্মী এই 15-16 বছরে জীবন দিয়েছে, গুম হয়েছে, ধরেন ইলিয়াস আলীর স্ত্রী এখনো জানেন না যে উনি জীবিত না মৃত। ফলে যে পরিমাণ গুম, খুন, হত্যা, মানে লক্ষ লক্ষ মামলা, মির্জা ফখরুলের মতো মানুষের বিরুদ্ধেও শতাধিক মামলা রয়েছে। ফলে তারাও তো এগুলো বোঝে নাকি? তাহলে তারা কেন নির্বাচন চায়? নির্বাচন দিয়েও তো এই জায়গায় তো মানে আমি শ্রদ্ধা ভরে আজকে স্টুডিওর মধ্যে লুনাপুর কাছে ইলিয়াস আলীর যিনি শ্রদ্ধা ভরে বলতে চাই, ওনার কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি সর্বোচ্চ সাফারিংসের মধ্য দিয়ে গেলেন এবং এই পর্যন্ত গত 15 বছরে যারা গুম, খুন এবং মামলাগুলো এখনো সব উঠল না, তাদের ফ্যামিলিগুলোর কি অবস্থা আছে, তাদের বিচার নিয়ে কোনো কথা নাই, তাহলে ভবিষ্যৎ আসলে বাংলাদেশটা কেমন হবে আমরা জানি না। এবং আমাদের সামনে আরেকটি উদাহরণ আছে, যে 90-এর যে জিহাদ হত্যার মামলা, এটা কিন্তু কোনো সমাধান হয়নি এবং আগেও যে বিষয়গুলো হয়েছিল মামলা, এটা কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি ক্ষমতায় এসেছিল, জাস্ট লাক্সারি একটা লাইফ লিড করেছিল, কিন্তু মানুষের জন্য যে কাজ করা এটা আমরা দেখি না অতীতে। আপনি যদি আসেন তাহলে আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। আমরা 71-এর পরে ন্যাশনালাইজেশনের নামে বাংলাদেশকে একটা দেউলিয়া রাষ্ট্রে রূপান্তরিত করা হয়েছিল।
তারপরে জিয়াউর রহমান এসেছিলেন, সেখানে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জ থেকে কর্নেল তাহের, তার এক পা ছিল না, আমরা অনেকে তার বন্ধুরা খুব মজা করে বলে ল্যাংড়া তাহের, জিয়াউর রহমান আহ্বান করেছিলেন, উনি চলে এসেছিলেন, আবার সেই তাহেরকে হত্যা করা হলো। এই জন্য হলো আমি তাহেরের প্রতি খুব শ্রদ্ধা পোষণ করি। কি প্রক্রিয়া সেটা পরে, এটারও বাংলাদেশে বিচার হলো না। এবং 1200 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল এরপরে, যারা মানে পাকিস্তানে ওই সময় ট্রেনিং প্রাপ্ত সেনা অফিসার, সেটারও বাংলাদেশে কোনো বিচার হলো না। এরপরে আপনি দেখেন পরম্পরায় সেনা শাসন গেল, এরপরে এরশাদ আসলো, তারপরে আমাদের সামনে একটা সুযোগ এসেছিল, 90-এর ছাত্ররা তার মানে জুলাই হত্যাকাণ্ডের বিচারও একটা নির্বাচন হয়ে গেল। আমরা মনে করি না যে এই ধরনের গভর্নমেন্ট যারা আছে, আমরা অলরেডি মাঠে গিয়ে দেখেছি। মানে আমি জাস্ট 1 মিনিটেই বলবো, যেটা হলো এই ঈদে আমি একদম পাড়ায় মহল্লায় আড্ডা দিয়েছি মানুষের সাথে, হোয়াটস দেয়ার এক্সপিরিয়েন্স। তো সেখানে আমার যে আসন সেখানে হলো হাজীগঞ্জের, যিনি বিএনপির একজন শহীদ হয়েছিল, তাকে গলার কেটে রাস্তায় ফেলে রাখা হয়েছিল, শহীদ আজাদ। উনি বিএনপির রাজনীতি করতো, পুরো পাড়া মহল্লাটা হলো বিএনপি। তো এখন তাকে যে হত্যা করা হয়েছে দিনে দুপুরে, ছাত্রলীগের ওইখানের হলো সহসভাপতি, সে হলো হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় দিব্যি হলো ঘুরে বেড়াচ্ছে। তো সামহাও আমি তার ফেরিতে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে সে মুক্তি পেল। বলল যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা কি আওয়ামী লীগের আমলে মুক্তি পায় না, তো বিচারালয়ের কিছু ফাঁকফোকর রয়েছে, এটা দিয়ে সে মুক্তি পেয়েছে। এবং সে যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওইখানের যে ভিতরগত সিস্টেম, পুরো আগের সিস্টেমটাই রয়ে গিয়েছে। এবং সামাজিকভাবে ধরেন আপনার যদি বাপ মানে আওয়ামী লীগ করে, আপনি তো তাকে গিয়ে এখন মেরে ফেলবেন না, ফলত সোসাইটিও তো আমাদের একটা হারমোনিয়াস সোসাইটি, ইনক্লুসিভ, সেখান থেকেও হচ্ছে না। ফলত যদি আমরা এই বিষয়গুলো যদি সমাধান না করে সামনে চলে যাই এবং অনলি ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ ভোটকে ফুল প্রক্রিয়া মনে করি, এটা আমাদের মস্ত বড় ভুল হবে। এখন অনেকে বলে থাকে, যেটা আমরা অনেক দিন ধরে বলছি, যে চুপ্পুর ইস্যুটা আর অনেকগুলো বিষয়, আমরা প্রোক্লেমেশনের ইস্যুটা, আপনার কিন্তু একটা পেপার নাই। এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা লিগ্যাল কোনো ফ্রেমওয়ার্ক নাই। আলিরিয়াস স্যার বলছেন সেটা তো না, জুলাই চার্টার হবে। এখন জুলাই চার্টারটা কিভাবে হবে, রাজনৈতিক দলগুলো, আমি যেটা শেষ করছি, এখন এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি, আমরা আমাদের জায়গা থেকে আমরা পিপলকে বলে যাচ্ছি। আমরা সেখানেও বলেছিলাম শেখ হাসিনাকে যে আমরা শাহবাগ থেকে বাংলা মোটর যাচ্ছি, বাংলা মোটর থেকে কারণ বাজার যাচ্ছি, কারণ বাজার থেকে আমরা ফার্মগেট যাচ্ছি, ফার্মগেট থেকে আমরা গণভবন যাচ্ছি। কিন্তু তার কানে এত বেশি তুলো দিয়ে রেখেছে, সে কখনোই এটা বিশ্বাসও করে নাই। তা আমরা বলি, ফিউচার যারা রাজনীতিতে বাংলাদেশে নেতৃত্ব দিবে, সেটা ছাত্ররা হোক অথবা অন্যান্য যারাই হোক, যদি কেউ কানে তুলো রেখে মানে অন্ধের মতো, খরগোশের মতো আমি কোনো কিছু করি নাই, চোখ বন্ধ করে চলতে থাকে, এটা আসলে তারাই তাই সাফারিংস এর মধ্যে দিয়ে তারা যাবে। রেজাউল ভাই, এই যে একটা অস্থিরতা চলছে, অনেকেই বলছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও বলছেন, এই অস্থিরতা থেকে মুক্তি দিতে পারি উপায়টা কি? নির্বাচনেই একমাত্র মুক্তি, না অন্য কোনো রাস্তা আছে? ধন্যবাদ। আমি মনে করি নাসির ভাই বলেছেন যে আসলে বিগত দিনে এখানে শুধুমাত্র নির্বাচনে এটা থেকে একমাত্র মুক্তি, এটা আমরা মনে করি না। কারণ বিগত দিনেও কিন্তু এখানে নির্বাচন হয়েছে, এখন সেটা যেভাবেই হোক না কেন, এবং 41 পর্যন্ত তারা থাকার একটা প্ল্যান কিন্তু তারা করেছে, আরেকটি রাষ্ট্রের ব্লেসিংয়েই তারা এখানে চেষ্টা করেছে। সুতরাং এটাকে আমি অস্থিরতা বলতে চাই না, এটাকে আমি আলোচনা বলতে চাই। এবং আমি মনে করি বিগত 15 বছর এখানে কেউ কথা বলতে পারে নাই, এখানে আমাদের ডিবেট হয় নাই। এখানে আপনি যদি আমেরিকার ইলেকশনের দিকে দেখেন, যেটা সেখানে কিন্তু আপনি যখন তাদের ডিবেট হয়, তখন মনে হয় যে কীরকম একটা যুদ্ধ চলতে থাকে। কিন্তু যখন সেই ডিবেট ইলেকশন হয়ে যায়, তখন একে অন্যকে সেটা করে ডোনাল্ড ট্রাম্পরা প্রেসিডেন্ট হয়। হ্যাঁ, সুতরাং সেই জায়গা থেকে সেটা তাদের ম্যাটার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ডিবেটটা তাদেরকে এগিয়ে দেয়। আপনি ব্রিটেনে হয়, তাদের সেখানে হটটকগুলো যেভাবে হয়। সুতরাং আমি বাংলাদেশের বর্তমান যেই আলোচনা অব্যাহত, এটাকে আমি ডেমোক্রেসির জন্য আমি খুব রাইট পয়েন্ট মনে করি, এবং আমি এটাকে ডেমোক্রেসির বিউটি মনে করি, যে আমাদের ডিফারেন্ট ওপিনিয়নে যে ছাত্ররা দিচ্ছে, আমরা দিচ্ছি, আবার পুরাতনরা তাদের অভিজ্ঞতার আলোকে দিচ্ছে, প্রত্যেকে আবার তাদের এটাকে শেয়ারিং হচ্ছে। এই ডায়লগটা যত বাড়বে, তত বেশি আমরা আমাদের টেকসই যে গণতন্ত্র, অর্থাৎ বিগত দিনে ভোট হয়েছে কিন্তু মানুষ কথা বলতে পারেনি, বরং এখানে বিগত দিনে আপনি দেখেন বাংলাদেশের জন্মের পরে কি হয়েছে। বাংলাদেশের জন্মের পরেই কিন্তু ওয়ান ম্যান শোয়িং একদলীয় শাসন হয়েছে, এবং পরবর্তীতে সেটা কন্টিনিউ করে নাই, বরং অত্যন্ত দুঃখজনকভাবে একটি পরিবার, একজন না দুজন, গোটা বংশশুদ্ধ কিন্তু তারা দুনিয়া থেকে কিন্তু বিদায় হয়েছে। যদি এটাকে আমরা সাপোর্ট করি না, অত্যন্ত নির্মমভাবে শেখ মুজিবুর রহমানকে কিন্তু বিদায় নিতে হয়েছে। এটার কারণটা কি ছিল?
এটার কারণটা ছিল একদলীয় শাসন, এটার কারণটা ছিল দুঃশাসন, এটার কারণটা ছিল অপারেশন। কোনোদিন যদি আবার আওয়ামী লীগ ফিরে, অথবা ধরেন এই যুদ্ধ অপরাধীদের বিচার যেটা 2013 থেকে হলো, তারা বলছিল এই ট্রাইব্যুনালেই যেটা হলো, সেটাকে এইভাবে আওয়ামী লীগের লোকজন গ্লোরিফাই করতো, সেটাকে আপনি কি বলবেন? মানে আপনি যেভাবে 75-এর 15 আগস্টকে বলছেন, যে আপনি তো বলছেন এটা এক ধরনের ন্যাচারাল জাস্টিস। আওয়ামী লীগ তো পুরাতন হাড়গোড় দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিচার করেছে। আপনি দেখেন ব্রিটেনের কোর্ট আজকে বলছে যে এটা বিচারের নামে কিন্তু একটা জেনোসাইড ছিল, বাংলাদেশের কোর্ট না। সুতরাং আপনি সেটাকে কি বলবেন? আজকে তো আমাদেরকে তো এভিডেন্স খোঁজার জন্য কোনো কবর করতে হবে না, দিল্লা রাজাকার বানাতে হবে না, কসাই কাদের বানাতে হবে না, বরং আপনি এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে 28 অক্টোবর থেকে, লগি বৈঠার নির্দেশ যারা দিয়েছে, আয়নাগর যারা তৈরি করেছে, আজকে র্যাব বলছে যে আমরা আয়নাগর তৈরি করেছে। সুতরাং আপনাকে এগুলো তো অবশ্যই অবশ্যই আমাদের হাতে জীবন্ত। আমি যে কথাটি আপনি বলছিলেন সেটি হচ্ছে আমাদের এই যে সাংবিধানিক যে পদ্ধতিটা, আমরা অনেক সময় বলি সংবিধান কিন্তু কোনো কোরআন না। সুতরাং এটা জনগণের জন্য, এটা পরিবর্তনযোগ্য। সুতরাং এই যে আমাদের ডিবেটটা এখন বাংলাদেশে এখন চলছে, এইটাকে আমি মনে করি সব রাজনৈতিক দল অনার করা উচিত। আমি প্রতিদিন যখন পত্রিকা পড়ি, অন্য দল একটা ওপিনিয়ন দিয়েছে, আমি বিশ্বাস করেন অনেক জায়গায় দেখি যে না ভালোই তো বলেছে, এরা ভালোই তো বলেছে, আমি দেখি এটার সাথে অ্যাকোমোডেট করতে পারছে কিনা। সো আমি মনে করি দিস ইজ দ্য বেটার আইডিয়া, যে আমাদের এই ডায়লগ, আমাদের এই অপিনিয়নের ভিত্তিতে আমরা সামলাই, কিন্তু সেটা উইদাউট ডেমোক্রেসি অর ইন দ্য নেম অফ ডেমোক্রেসি যেন না হয়। আমরা শুধুমাত্র একটা ভোটিং রাইটের মাধ্যমে আমরা আমাদের অধিকার পেয়ে যাব, এটা আমরা মনে করি না। বিগত দিনে সেটা হয় নাই। আপনাদের নিবন্ধনের আপডেট কি? আমাদের নিবন্ধন হবে আমরা আশা করি, এবং যেহেতু আমাদের এটা অন্যায় অবিচার করা হয়েছে এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার আমরা মানুষ সংখ্যা যাই হই, এটা তো দিবালোকের মতো পরিষ্কার, কিন্তু আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, যাদেরকে আমরা কোনোদিনই পাবো না, গুম খুনের শিকার থেকে শুরু করে। সুতরাং আমরা বিশ্বাস করি যে বর্তমান এই সরকার আমাদের নিবন্ধন এবং আমাদের প্রতীক উইদিন শর্ট টাইম আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ, এবং এটি আজহারুল ইসলামও মুক্তি পাবো, আমরা সেটাও প্রত্যাশা করি। শুনানি আছে। আপা, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কারের কথা অনেকেই বলছেন, নির্বাচন কমিশন বা সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার কমিশন, তার ভিতরে একটা জায়গা হচ্ছে একজন ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর একটা জায়গা হচ্ছে যে একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হতে পারবে না। এই দুটো নিয়ে বিএনপির আপত্তি কেন? বিএনপির আপত্তি থাকতেই পারে, এটাতে আলোচনা চলমান আছে, এটা নিয়ে আমি এখন উত্তর দিতে চাচ্ছি না। এটা নিয়ে পরিষ্কারভাবে তো আজকে যেই টিম গিয়েছে ওনারা বলেছেন যে, ধরেন আমরা বলেছি 2 বার পরপর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, মাঝখানে গ্যাপ দিয়ে, এবং জনগণ যদি চায়, যদি ওই ব্যক্তিটি ভালো প্রধানমন্ত্রী হিসেবে ভালো দেশ চালিয়ে থাকে বা পরিচালনা করে থাকে, সে আরেকবার সুযোগ তার পেতে সমস্যা কোথায়? ওই বাধ্যবাধকতাটা আমরা চাচ্ছি না, সেটাই আমাদের পয়েন্ট। হ্যাঁ, তো সেটা বিএনপি দ্বিমত পোষণ করেছে। তো এখানে আমার ছোট ভাই অনেক কিছু বলেছে, যে কি বিগত সরকারগুলোর কথা বলেছে। এখন উনি ফেরেশতা টাইপের সরকার কোথা থেকে পাবে? হ্যাঁ, এখন বিএনপি কখন সংস্কারগুলো দিয়েছে? যখন কেউ সংস্কারের কথা বলে নাই, তখন বিএনপি সংস্কারের কথা বলেছে। আমাদের 27 দফা, 31 দফা, তারপরে 31 দফা, সকল যুগপৎ আন্দোলনে যারা ছিল সকলকে সাথে নিয়ে যে আমরা দিয়েছি সংস্কারগুলো। প্রত্যেকটা সংস্কারে যদি আপনি পড়েন, সিস্টেম চেঞ্জের কথা বলা আছে। আপনি এখন মানুষ চেঞ্জ করে তো লাভ হবে না, ব্যক্তি চেঞ্জ করে লাভ হবে না, সিস্টেম ঠিক করতে হবে, জবাবদিহিতার মধ্যে সিস্টেম আনতে হবে। নির্বাচন প্রক্রিয়া উন্নত দেশগুলোতে কিভাবে নির্বাচন হয়, আপনার ওদের একটা স্বচ্ছ জবাবদিহিমূলক সিস্টেম থাকে, সেই সিস্টেম পরিচালিত হয় যেভাবে পরিচালনা হওয়ার প্রয়োজন, সেইভাবেই কিন্তু কাজ হয়। আজকে যেহেতু গত এতগুলো বছরে আমাদের প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সেটা করেছে, সেই কারণে আমরা কিন্তু কোনো সিস্টেমের উপর আমাদের ভরসা নাই, কোনো সংস্থার উপরে আমাদের ভরসা নাই। ভরসাটা তো ফিরিয়ে আনতে হবে, এবং সেইটার জন্যই সংস্কারটা প্রয়োজন। আজকে আমাদের দেশের মানুষ গণপরিষদ নিয়ে তারা চিন্তিত না। তারা 18 বছরের ছেলে মেয়ে, যে তারা কত বছরে ভোট দিতে পারে নাই, ফার্স্ট টাইম ভোট দিবে,
সেটা স্বাধীনভাবে দিতে পারেন, তারা সেই জিনিসটা চায়। এবং বিএনপি কখনোই বলে নাই যে নির্বাচনই একটি মাত্র প্রধান সংস্কার। অনেকগুলো সংস্কার আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য মেইন সংস্কার হচ্ছে নির্বাচন প্রক্রিয়া। কারণ নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতেই কিন্তু আজকে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগ তো একসময় আন্দোলন করেছিল 96-এ, মাঠে করেছিল না তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কমপ্লাই করেছিলেন। উনি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা কমপ্লাই করে কিন্তু বিএনপি সেটা ইমপ্লিমেন্ট করে আবার একটি নির্বাচনে, তখন সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ আসলো, রাইট? তো এখন আমাদের কথা হচ্ছে যে হ্যাঁ, আপনার দুইটা জিনিস থাকতে হবে, ইন্টেনশন মানে ইচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, মানে একটা সরকারটা চলবে একটা দুর্নীতিবিহীনভাবে, এবং একটা পার্লামেন্ট হবে যেখানে যারা পার্লামেন্টে বসবে তারা সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে। এরকম একটি পার্লামেন্ট আমরা চাই। তো সেই জন্যই কিন্তু বিএনপি বারবার বিভিন্ন সংস্কারের সাথে এই নির্বাচনের কথাটাও বারবার বলে আসে। আর কেউ তো দুধে ধোয়া তুলসী পাতা না ভাই। এই যে ছেলেটা খুন হলো প্রাইম এশিয়াতে, এখানে বৈষম্য বিরোধীদের নাম আসতেছে। আমি জানি না, আমি ডিটেলস আমরা এখন রিপোর্ট পাই নাই। আমি আশা করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তদন্ত করবে। বাট এই জিনিসগুলো তো হচ্ছে, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু আমরা ভেবেছিলাম হাসিনা নাই, খুনিরা নাই, এখন দেশ একটি আরো একটা মানে স্টেবল হবে, ভালোর দিকে যাবে। কিন্তু দেশকে আনস্টেবল করার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে। এই জন্য বারবারই বিএনপি বলতেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন, কারণ যদি না হয় এই জিনিসগুলোও কিন্তু ঘনীভূত হবে, এই ষড়যন্ত্রগুলোও ঘনীভূত হবে। আজকে আমার একটা ভাই মারা গেছে, কালকে আরেকজন আহত হবে, কালকে আরেকটা মেয়ে ধর্ষিত হবে। এই জিনিসগুলো তো হচ্ছে। নারী ধর্ষণও বন্ধ হয়নি, মানুষের খুনও বন্ধ হয়নি। এই জিনিসগুলো কারণ আমাদের পুলিশের সংস্কার জমা দিয়েছে কমিশন, পুলিশের সংস্কার করতে হবে, কারণ পুলিশের উপরে মানুষের আস্থা, জনগণের আস্থা একেবারেই উঠে গেছে। সেই পুলিশকে আবার সেই জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা কঠিন কাজ, কিন্তু এই কাজটা কিন্তু এই সরকারের করতে হবে, এবং সেটার জন্য বিএনপি 100% সাপোর্ট দিচ্ছে প্রফেসর ইউনূসের সরকারকে। এবং আমি যেটা আরেকটা বলি যে আপনি ডিসিএসপির কথা জিজ্ঞেস করলেন না ওকে, আমি জাস্ট এটা অ্যাড করতে চাই, যে সাপ্লিমেন্ট করতে চাই কথার সাথে একমত হয়ে, যে এই যে হুদা কমিশনের প্রত্যেকটা কমিশনার যারা এই ভোট চুরির সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে, এবং যে ডিসিএসপিরা ওই ভোট চুরি করতে সাহায্য করেছে তাদেরকেও আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। এরা কিন্তু কেউ ধরাছোঁয়ার বাইরে, কেউ পালিয়েছে, কেউ কোথায় কে আছে আল্লাহ জানে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই সরকার করছে না। সংস্কার ঠিক আছে, গণপরিষদ সব ঠিক আছে ভাই, যেগুলো হয়ে গেছে আজকে সেই অপরাধের বিচার করতে হবে। এই নির্বাচন, এর ধরনের নির্বাচন কমিশনার যেন কখনো সাহস না পায় এই ধরনের কোনো কিছু করার, সেইটার একটা এক্সাম্পল তো তৈরি করতে হবে। জি আপা, কিন্তু এই ধরনের নির্বাচন করার সাহস তো সবসময় বড় দলগুলোই পেয়েছে, ধরেন আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলাই। এবং ধরেন আওয়ামী লীগ খুলনায় মিছিল করেছে, ঢাকার একাধিক জায়গায় মিছিলের ভিডিও আমরা দেখছি। ফলে আবার আওয়ামী লীগ কি তাহলে ফিরছে, এবং যদি ফিরে তাহলে তো সবচেয়ে বেশি সাফারার আবারও তো বিএনপি হওয়ার কথা। ফলে এই ঐক্যমতটা কেন আপনাদের মধ্যে নষ্ট হচ্ছে, কখনো জামাতের সাথে, কখনো এনসিপির সাথে? সেই প্রসঙ্গে কথা বলবো আপা, তার আগে একটা বিরতি নিই। দর্শক স্বাগত আরেকবার। আমরা একদম শেষ সময়ে শামা ওবায়দ আছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপা, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, আওয়ামী লীগ ফিরলে আবার আপনাদের পরিণতি কি হবে সেটাও ভাবছেন কিনা? আওয়ামী লীগের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এবং জিয়া পরিবার। আওয়ামী লীগ ফিরলে কি হবে, এই দেশটা যে রসাতলে তারা দিয়ে গেছে সে দেশটাকে আবার মানে যে জায়গায় আমরা নিতে চাচ্ছি, আমি যেটা থেকে শেষ করেছিলাম 5ই আগস্টে যে ঐক্যটা ছিল, সারা বাংলাদেশ এক ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের সেই জায়গায় থাকতে হবে এবং সেই জায়গাটাকে কন্টিনিউ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি একবারও বলে নাই, যতবারই নির্বাচনের কথা বলেছে বিএনপি কখনোই বলে নাই যে বিএনপি সরকার আসতে চায়। বিএনপি বলেছে যে একটা নির্বাচন
নির্বাচন প্রক্রিয়াটা ঠিক করুক, আমার দেশের মানুষ ভোট দেওয়ার অধিকারটা পাক, তারপরে যাকে জনগণ ইচ্ছা তাকে আনুক। এবং আরেকটি কথা আমি বলতে চাই একজন নাগরিক হিসেবে, আপনি বিএনপি আমি নাগরিক বলতে চাই যে এই যে গত 15 বছর আমরা ইয়াবা ব্যবসায়ী দেখছি, চোরাচালানি দেখছি, আমার এই আওয়ামী লীগের বিনা ভোটের এমপি ইন্ডিয়াতে গিয়ে হত্যা হয়েছে, কত কিছু আমরা দেখছি, তাই না? এগুলা যদি বন্ধ করতে হয়, টাইম হ্যাজ কাম যে মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ এখন, আমরা যেই মার্কাই আপনি দেন, জনগণ কিন্তু সচেতন, জনগণ কিন্তু ব্যক্তি দেখে এখন ভোট দেওয়া শিখতেছে। জনগণ ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, অ্যান্ড ইট ইজ গুড ফর দ্য পলিটিক্যাল পার্টিস। কারণ রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অত্যন্ত সচেতনভাবে তাদের প্রার্থী বাছাই করবে, কারণ জনগণ ওই জায়গায় এখন গেছে যে শুধু মার্কা দেখলে হবে না, আমি কাকে ভোট দিচ্ছি, চোরকে ভোট দিচ্ছি না সাধুকে ভোট দিচ্ছি, পার্লামেন্টে গিয়ে সে জনগণের জন্য কাজ করবে নাকি, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের ভোটাররা দেখবে। তো সুতরাং একটু ছোট্ট করে বলে, অনেকগুলো কমিশন রিপোর্ট দিচ্ছে, তার অনেক ধারা নিয়ে আপত্তি আছে। নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটির একটা প্রস্তাব নিয়ে জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। এটা আসলে কেন? কারণ 50% তো নারী ভোটারও, তাদের ভোটও তো আপনাদের লাগবে নিশ্চয়ই। না, অবশ্যই আমরা মনে করি নারীরা তো সমাজের অর্ধেক, অবশ্যই তাদের যে অধিকার, এবং এই অধিকার দেখেন সবচেয়ে বেশি নারীদের অধিকার কনফার্ম করেছে ইসলাম। সুতরাং আমরা যেহেতু সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় কিন্তু আপনাকে ইসলামকে ধরেই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। এখানে আজকে যে নারী কমিশন, যে এগুলো আমাদের পরিবার, মূল্যবোধ অনেক কিছুর সাথে কনফ্লিক্ট করে, এবং বিশেষ করে কোরআনের অনেকগুলো মিরাসি আইন যেটাকে বলে, এটার সাথে কনফ্লিক্ট করে। সুতরাং এটা আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই এটাকে দেখা উচিত। 1000 বছর নয়, আমাদের এখানে লম্বা ইতিহাস রয়েছে। সুতরাং সেই জায়গার সাথে কনফ্লিক্ট করা এই বিপ্লব উত্তর সরকার সেটা না করুক, এটা আমরা প্রত্যাশা করব। আমাদের পরিবার, মূল্যবোধ, এক্স্যাক্টলি। সুতরাং এটা আমরা চাই না। ধর্মের সাথে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আমরা মনে করি এই ব্যাপারে ডায়লগ হওয়া উচিত, এবং আমার কাছে মনে হচ্ছে যে সমাজের আমাদের এখানে এখনো যে মূল্যবোধ রয়েছে, যে শিক্ষা রয়েছে আমাদের ফ্যামিলি, সুতরাং সেই জায়গায় মানে এক কেন্দ্রিক একটা কমিশন হয়েছে বলে আমার কাছে মনে হয়। অর্থাৎ যারা এক মানসিকতার হয়তো সেটাকে যদি আমার মনে হয় মিনিমাইজ করা হয়, জায়গা থেকে মনে হয় আমরা মুক্তি পাবো। জি জি, পাটোয়ারি, আপনাকে আমরা অনেকদিন ধরে চিনি, আপনি অনেক কিছু নিয়ে কথা বলেন আগে থেকেই, এই জুলাই গণঅভ্যুত্থান আগে, তার ভিতরে মুক্ত মত, স্বাধীন মত প্রকাশ, স্বাধীন লেখালেখি। সাম্প্রতিক সময়ে নেতাদের, আপনাদের যে সাধারণ সভাটি হলো দীর্ঘ সময় ধরে, সেখানে কি আসলে কেউ খবর করেছে এরকম যে নেতাদের কর্মকাণ্ড নিয়ে এনসিপিতে ক্ষোভ, এই খবরও দু একটি গণমাধ্যম প্রকাশ করেছে, এবং তারপরে সেই হেডলাইন চেঞ্জ হয়েছে, এবং কেউ বলছে হেডলাইন পরিবর্তন করেন, বিপদ আসতে পারে। মানে এনসিপিও কি এখন গণমাধ্যমকে ভয় দেখানো শুরু করছে, বা গণমাধ্যমকে এনসিপিকে ভয় পাচ্ছে? প্রথমত আমরা একটি সততার পরিচয় দিয়েছিলাম। আমাদের যে জিএম মিটিং ছিল, সেখানে আমরা বলেছিলাম এটা টপ লিডার থেকে একদম সদস্য পর্যন্ত কেউ কোনো দুর্নীতি বা কোনো কিছুতে সংযুক্ত থাকলে অবশ্যই তাকে বিচার আওতায় আনতে হবে। আমরা সে বিষয়ে স্পষ্টত কথা বলেছি। সাথে সাথে একটি নিউজও এসেছিল, তো আমরা আনুষ্ঠানিকভাবে এটা প্রেস রিলিজও দিয়েছিলাম। সেই প্রেস রিলিজের ভাষা পরিবর্তন করে অনেক মিডিয়া উৎসাহী হয়ে অনেক বেশি অতিরঞ্জিত করেছে। আমরা সেই বিষয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, তারা অনেক কিছু পরিবর্তন করেছে। তবে কোনো ব্যক্তি বা কোনো কেউ কিছু যদি দলের হয়ে কোনো মিডিয়া হাউসকে এই ধরনের কোহেরসিভ কোনো আলোচনা করে থাকে এবং বা ধমক দিয়ে থাকে, অবশ্যই আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে। তবে আমরা সাথে সাথে যে বিষয়গুলো বলতে চাই 30 সেকেন্ডে, আমরা চাই বাংলাদেশ এমন একটি হোয়াট উই স্ট্যান্ড ফর এনসিপি, অ্যান্টি ডিসক্রিমিনেশন চাচ্ছি, অ্যান্টি করাপশন আমরা 2001 থেকে 6 দেখেছি, অ্যান্টি ইসলাম, অসংখ্য আলেম ওলামাকে হত্যা করা হয়েছে ইসলামের নামে, অ্যান্টি ডাইনেস্টি, আমরা মানে ডাইনেস্টি যেটা আমরা বাংলাদেশে দেখতে চাই না, অ্যান্টি ওমেন, কারণ এখানে মহিলাদের সামনে এগিয়ে নিতে হবে। আমরা বলেছিলাম 100 ওমেনকে রিপ্রেজেন্টেটিভ আকারে, ইলেক্টেড আকারে নিয়ে আসতে হবে। অনেকে এটা চায় নাই, আমরা তাদের পক্ষে কাজ করছি। আমরা বলছি অ্যান্টি ফরেন ইন্টারভেনশন, বিকজ আপনি একটা ক্রীড়ানকে বাংলাদেশ পরিণত হয়েছে, ফলত সকল দেশ থেকে বেরিয়ে বাংলাদেশকে একটা বিশ্বমঞ্চ নিতে হলে ফরেন যে গ্লোবাল ট্রেডের জায়গা থেকে আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে আমরা এই বিষয়গুলো নিয়ে স্ট্যান্ড করি। বাংলাদেশ আমাদেরকে বিচার করবে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে বিচার করবে। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম, অনেক ধন্যবাদ সমবেত দর্শক। এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।